আমার সঙ্গেও ঘটেছিল যে নাচ ওরকম কি শিল্পী হওয়া যাবে, মানে তুমি কি সুধা চন্দ্রন হবে নাকি হেমা মালিনী হবে, মানে একদমই তাই। এই কথাটা আমার কাছেও এসেছিল। শিল্পী হতে গেলে অনেকটা ধৈর্য রাখতে হবে, কিন্তু যারা এই কথাটা বলছে তুমি কি অমুক হবে, তুমি কি তমুক হবে, আমি এই কথাটাতে বলতে চাই আচ্ছা আপনিও কি তার মায়ের মতো ওই সাফারটা করতে পারবেন? নমস্কার, উড়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দেবশ্রী চলে এসেছি, আপনাদের বন্ধু, আবারও আপনাদের সাথে গল্প করতে, আড্ডা জমাতে। আর আমি যখন আসি একজন অতিথিকে তো সাথে নিয়ে আসি, তার যে বিষয় থাকে সেই বিষয়ে আমাদের আড্ডা গল্প জমে ওঠে। তো আজকে যিনি এসেছেন তিনি সৃজনশীলতার জগতের সাথে যুক্ত এবং নাচকে নিয়ে তিনি এগিয়ে চলেছেন। তিনি একজন নৃত্যশিল্পী। তো বেশি সময় নষ্ট করব না, আমি অতিথির সাথে আলাপ করিয়ে দিই। বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী পারমিতা প্রণব মণ্ডল। নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে, এবং এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। তো কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনাদের চ্যানেলটা আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। ওখানে প্রায় সবারই কিছু কিছু দেখেছি, আমি সবটা হয়তো দেখার সময় হয় না, কিন্তু আপনাদের চ্যানেলটা ভীষণ ভালো চলছে। আমি চাইবো যে ওটা আরো এগিয়ে চলুক। অনেক ধন্যবাদ। আমি অবশ্যই পাশে তো আছি। আজকে আমাদের আলোচনা হবে বা গল্প হবে নৃত্যকে কেন্দ্র করে, কারণ আমি বসে আছি একজন নৃত্যশিল্পীর সামনে। তো এই নাচের শুরু কবে থেকে? 1996 সাল থেকে নাচের শুরু। আর তখন আমি প্রপার নর্মাল যেরকম বাচ্চারা মা গিয়ে নাচের স্কুলে দিয়ে এসছে শিখছে ওরকম, যেটা আমাদের কলোনিতে হতো। কিন্তু প্রপার নাচকে ভালোবেসে যে এগিয়ে যাওয়াটা, যে আমি নৃত্য শিল্পী হব, সেটা আমার হয়েছে 2003 সাল থেকে। মানে যবে থেকে আমি নাচটাকে ভালোবাসতে শিখেছি তবে থেকে। তো নাচের প্রতি এত আগ্রহ কেন ছিল? নাচের প্রতি আগ্রহর প্রধান কারণ হচ্ছে পড়াশোনা থেকে একটু দূরত্ব বজায় রাখা যাবে। মানে সারাদিন ওই পড়াশোনা পড়াশোনা, লেখা, এই পড়তে যাওয়া, পরীক্ষা দেওয়া, এই সমস্ত থেকে। তো পরীক্ষা আছে, সেটা আছে, কিন্তু নাচে আনন্দ আছে। ওই জন্যই আমি মানে নাচটাতে আমি এগিয়েছিলাম। যেমন আমরা মঞ্চে মনস্কতা যেটাকে বলে, শিল্পটাকে সাথে নিয়ে আমি থাকবো, এরকমই বোধহয় ছোটবেলা থেকে কোনো ভাবনা ছিল। সেটা ছোটবেলায় তো বাচ্চা বলতে পারে না, ঠিক অতটাও তখন ছিল না। মানে আমার ওই মঞ্চটা আমাকে খুব টেনেছিল। মঞ্চে যাব, সুন্দর ড্রেস পরতে পারবো, সুন্দর করে সাজতে পারবো, মেকআপ করতে পারবো, সবাই আমাদের নাচ দেখে হাততালিটা দেবে, মানে ইন্সপায়ার করবে, এটা তখন আমাদের ছিল। কিন্তু আস্তে আস্তে যত বেশি মঞ্চ করতে থাকলাম, ততই আস্তে আস্তে নাচটাকে নিয়ে যখন প্রপার পড়াশোনাটা করছি, মানে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন আমরা পরীক্ষা দিচ্ছি, তখন তো নাচটা নিয়ে অ্যাকচুয়ালি বইও পড়তে হচ্ছে আমাদের। তখন আমরা একটু একটু করে নাচটাকে বুঝতে শিখেছি। ওই নাচটা যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে নাচটা ভালোবেসেছি, এবং এর জন্য আমার গুরুমা ভীষণ ভাবে আমাকে ইন্সপায়ার করেছেন। গুরুমা ইন্সপায়ার করেছেন আমাকে ভীষণ ভাবে, যে নাচটাকে কেন আমাকে নিয়ে এগিয়ে চলতে হবে, শুধু নাচটাই। কারণ আমি যে গুরুমায়ের কাছে নাচ শিখেছি, তিনি শুধু নাচটা নিয়েই সারাটা জীবন এগিয়েছিলেন, এবং এখনো তিনি নাচটাই শেখান। তো নাচের এই অনুপ্রেরণা তো বাড়ি থেকেই এসেছে, তো সেখানে অবশ্যই বলতে হয় বাবা মার ভূমিকা কি খুব বেশি ছিল? বাবার ভূমিকাটা মোটামুটি ছিল, কিন্তু মার দিদার ভূমিকাটাই সব থেকে বেশি ছিল। কারণ বাবা নাচটাকে অতটা বেশি ভালোবাসতেন না। বাবা আমার ক্লাসিক্যালটাকে অতটা বেশি মান্যতা দিতেন না। ঠিক আছে নাচ করছে, কিন্তু আমার বাবা নাচটাকে ভালোবেসেছে। 2001 সালের একটি কম্পিটিশনে আমি একটি আঞ্চলিক নৃত্য করে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম।
শালতলে বেলা ডুবিল, ওটা সাঁওতালি ভার্সানে করেছিলাম। তো ওই নাচটা করার পর আমার বাবা আর কি নাচটাকে মান্যতা দিতে শুরু করে এবং নাচটা নিয়ে বলে যে না আমি এবার একটু এগোতে পারি। কোথাও মনে হচ্ছে না কি আমি যখন একটা প্রতিযোগিতা একটা পুরস্কার পাচ্ছি আমার ভেতরে জিনিসটা থাকে যে আমার মেয়ে হোক বা ছেলেই হোক যেই হোক, যখন একটা মানে নাচ গান আবৃত্তি নাটকে যখন পাচ্ছি তখন সেটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া চলে আসে। তারপরে গুরু মানে গুরুর সম্পর্কে যদি একটু বলেন। আমার গুরুমা হচ্ছেন ডক্টরেট করা, পিএইচডি করা রবীন্দ্রভারতী থেকে। উনি 1985 সালে উনি পাস করেছেন। তো গুরু মণিমালা চক্রবর্তী রবীন্দ্রভারতী থেকে পাস আউট করেছেন। উনি পিএইচডি করেছেন রবীন্দ্রভারতী থেকে 1985 সালে এবং গুরু খগেন্দ্রনাথ বর্মনের কাছে নাচটা শিখেছেন এবং একটু একটু করেই উনি ওনার যে সৃজনী, আমাদের এখানে সৃজনী যে নৃত্য শিক্ষা কেন্দ্র সেটিকে গড়ে তুলেছেন। একটা শাখায় প্রায় 350 স্টুডেন্ট একটা সময় নাচ শিখতো। এখন অনেক স্কুল হয়ে গেছে, অনেক মানে প্রতিযোগিতামূলক নাচ শেখানো হয়, সেখানে তারা শেখেন, বাট ওই স্কুলটা এখনো আছে। প্রথমে তো আপনি ভারতনাট্যম দিয়ে কি শিক্ষা শুরু হয়েছিল? হ্যাঁ, আমার প্রথমেই ভারতনাট্যম দিয়ে শিক্ষাটা শুরু হয়েছিল, কিন্তু আমাদের বেশিরভাগটা যেহেতু আমি অনেক ছোট বয়সে নাচে ঢুকেছি, 4 বছর বয়স, তখন আমাকে রবীন্দ্র নৃত্য আর একটা নজরুল নৃত্য, আমার প্রথম নাচ আমার মনে আছে রবীন্দ্র নৃত্য ছিল। আমি জয়তব বিচিত্র প্রথম নাচ, যেটি আমাদের চকবাজার বিএড কলেজে আমি ফার্স্ট পারফরমেন্স করি। আর আরেকটি হচ্ছে নজরুল নৃত্য, ওই ঝুমঝুম ঝুমরা নাচ নেচে কে এলোরে। এটি আমার মানে এই দুটো নাচ হচ্ছে আমার জীবনের প্রথম দুটো নাচ। মানে এই দুটো নাচ আমি এখনো ওই দুটো নাচ ওই দুটো স্টেপেই ওইভাবেই মনে রেখেছি, আমি কোনোদিন ভুলে যাইনি। আর আমার মা আমাকে প্রচুর প্র্যাকটিস করিয়েছে যাতে করে আমি ভুলে না যাই। আর প্রথম আমার একটা মঞ্চ করার জন্য মনে আছে, আমি যখন নাচে ভর্তি হয়েছি তার ঠিক 1.5 মাসের মধ্যে, মানে আরো কেন নাচটাকে নিয়ে এগিয়ে যাওয়া, আপনি যেটা প্রশ্ন করেছিলেন, যে 1.5 মাসের মধ্যে আমার একটা প্রোগ্রাম হয়েছিল, আমি যবে নাচে অ্যাডমিশন নিয়েছিলাম। তো 1996 সালে। তো তখন আমাকে মানে প্রোগ্রামটাতে নেওয়া হয়নি। এবার প্রোগ্রামটা হয়েছিল এখনকার সময় মানে পৌরসভার হলে। তখন এই পৌরসভার হলটাই অনেকটা বড়, মানে একটা প্রেক্ষাগৃহ ছিল। একটা সময় থাকে যখন রবীন্দ্র ভবন ছিল, মানে আমাদের চুঁচুড়ার মানুষের কাছে রবীন্দ্র ভবন ছিল রবীন্দ্র সদনের মতো। আমাদের মানে পৌরসভার হলটা ছিল হচ্ছে একটা ছোট প্রেক্ষাগৃহ, যেখানে পারফর্ম করাটা খুব ভাগ্যের ব্যাপার। তো মা, আমি মঞ্চের নিচে বসে, আমি মনে আছে এখন ওই কথাটা, মঞ্চের নিচে বসে আমি পারফর্ম দেখছিলাম। তো আমার মা বলেছিল এই সব মঞ্চে তুই কোনোদিনই উঠতে পারবি না, সেই জন্যই তোকে নেয়নি। তো ওটা জানি না আমি কত জেদি, আমি সত্যি বলছি আমি এটা জানি না, কিন্তু সেই দিনের পর থেকে আমার মনে হয়েছিল যে না, আমাকে বিশ্বমানের অডিটোরিয়ামে হলেও আমাকে প্রোগ্রাম করতে হবে, নাচ করতে হবে। মনের মধ্যে একটা অন্যরকম জেদ বলবো বা ওই প্রতিজ্ঞাবদ্ধ, হ্যাঁ হ্যাঁ, সেটা করে আপনি এগিয়েছি ওইভাবে। তো ভারতনাট্যম যে নৃত্য শৈলী সম্পর্কে যদি একটু কিছু বলেন। ভারতনাট্যম নৃত্য শৈলী শুরুই হয়েছে নটরাজ থেকে, তাহলে শুরু করতে হবে নটরাজ দিয়ে। আমাদের ইষ্ট দেবতা হচ্ছে নটরাজ। তো নটরাজ থেকে তৈরি হয়েছে। নটরাজের পর আমরা যেখান থেকে ভরতনাট্যমের কথা আমরা শুনেছি সেটা হচ্ছে ভরত মুনির নাট্যশাস্ত্র থেকে। নাট্যশাস্ত্রে ভাব রাগ তালের সমন্বয় যে নৃত্যশৈলী স্থাপনা করা হয়েছিল সেটাই হচ্ছে ভরতনাট্যম, এবং তারপর সেটা বংশ পরম্পরায় একটু 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 করে সমস্ত নৃত্যশিল্পীরা বহন করে এসছে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য নৃত্যশিল্পী সেই সময় ছিলেন বালা সরস্বতী, রুক্মিণী দেবী আরুন্ডেল, যামিনী কৃষ্ণমূর্তি, মীনাক্ষী সুন্দরম পিল্লাই। আমরা যে ধারাটাকে বহন করে চলেছি সেটা হচ্ছে রুক্মিণী দেবী আরুন্ডেলের ধারাকে, কলাক্ষেত্রা ভরতনাট্যম, যেটি নাচে একটা ফিউশন এসেছে, মানে ক্লাসিক্যাল থাকছে, ক্লাসিক্যালের সাথে ফিউশন করে নাচ হচ্ছে। রবীন্দ্র নৃত্যের মধ্যে সেটা কিছুটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি একটা কথাই বলি, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন মডার্ন কবি,
তার নাচের মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে আমি নিজে রাখি যে একজন মডার্ন কবি আমাদের জন্য, কিন্তু মানে বর্তমান ভারতের জন্য বা বর্তমান পৃথিবীর জন্য যে সৃষ্টি করে দিয়ে গেছেন, তারপর খুব মডার্নিটি মনে হয় দরকার হয় না। আর ফিউশন হচ্ছে ক্রিয়েটিভিটি, শিল্পীর কাজই হচ্ছে ক্রিয়েটিভ মানে ভাবনাকে এক্সপ্রেস করা। তো ক্রিয়েটিভিটি আমি বলবো যে থাকা দরকার একটা শিল্পীর মধ্যে। তবে খুব যেগুলো আমাদের সৃষ্টি করা মানে সেগুলোকে ফিউশন না করাটাই আমার মনে হয় ঠিক। যেগুলো গুরুজিরা সৃষ্টি করে দিয়ে যাচ্ছেন, সেই গুরুজিদের গানগুলোকেই বোধহয় আমাদের ওই সৃষ্টি, তাদের তো অদম্য কষ্ট, অদম্য শিক্ষা তাদেরকে এই সৃষ্টিটা করতে বাধ্য করেছে, তাই না? তারা তো আমাদের জন্য সৃষ্টি করে দিয়ে যাচ্ছে। তো সেই গুরুজিদের এই এত কষ্ট, এত খাটনি আমরা যদি ওই ফিউশনে পরিবর্তন করে দিই, সেটা মনে হয় না গুরুজিদের প্রতি আমাদের ঠিক হবে। কারণ আমরা তো উত্তরসূরি, আমাদেরকে তো এই ধারাটাকেও বহন করে নিয়ে যেতে হবে। আর ভরতনাট্যমের মূল কথাই হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, মানে গুরু যেটা তৈরি করে দিয়ে যাচ্ছে, শিষ্য সেটা বহন করে নিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় গুরু শিষ্য পরম্পরা, আর আমি এই পরম্পরাতেই বিশ্বাসী। আচ্ছা, নাচের জন্য একটা প্রধান ব্যাপার চলে আসে শরীর, কারণ পুরোটাই তো শরীর দিয়ে মুদ্রা হচ্ছে, যে পা হাত একদম একটা ফিটনেস এর ব্যাপার থাকে। তো ফিটনেসটা আপনি ছোটবেলা থেকে কিভাবে মেনটেন করেছেন, বা মধ্য বয়সে এসে কতটা মেনটেন করতে পারছেন? না, এখন আমি সত্যি বলছি মেনটেন করতে পারছি না। কিন্তু আমি মানে যেটা হয় আমাদের মেয়েদের ক্ষেত্রে, আমি একজন নৃত্যশিল্পীর পাশাপাশি আমি একজন মা। আমি আমার বাচ্চা আছে, একটা 13 বছরের মেয়ে আছে আমার। তো কি হয়, একটা সময় আমার 7 বছরের জন্য নাচটা আমার লাইফ থেকে চলে গেছিল। তো বিয়ের পর যখন মেয়ে হয়েছিল তখন আমি 7 বছর নাচের জগতে ছিলাম না, মানে 2012 থেকে 2018 পর্যন্ত পুরোই। তারপর মানে স্টেজও করতাম না, 18তে আমি স্টেজও করিনি। আমি স্টেজ করেছি 2019-এ জওহরলাল নেহেরু অডিটোরিয়ামে, সেটা মুম্বাইতে। এবিএসএস থেকে আমি একটা প্রাইজ পেয়েছিলাম, ওখানেই ন্যাশনাল প্রোগ্রাম প্রথম করতে গেছিলাম পুনে মহারাষ্ট্রতে। সেখানেই আমি প্রথম স্টেজ করি আবার, মানে 2012-তে লাস্ট ডিসেম্বরে স্টেজ করার পরে আমি আবার স্টেজ করি 2019-এর এপ্রিলে 29 তারিখ। পরটা গ্যাপ দিয়ে অবভিয়াসলি মাতৃত্বের জন্য সময় দেওয়া আছে, শারীরিক ব্যাপার থাকে। তো এতদিন পর আপনি একটা স্টেজে ফিরে গেছেন, একটা গ্যাপ পড়েছিল, এবং আপনি যেটা বলছেন মুম্বাইয়ের মতন একটা জায়গাতে, মানে নিজের অঞ্চল ছেড়ে অন্য জায়গায়, সেখানে গিয়ে করতে গিয়ে কোন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, ওখানে আমি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম। যখন আমি আমার ওয়েট মানে আমি যখন মুম্বাইতে পারফর্ম করি তখন আমার ওয়েট হচ্ছে 68 কেজি। তো তখন প্রপার ভরতনাট্যম আর্টিস্টরা ওই এবিএসএস এ মানে ওই কম্পিটিশনটাতে গেছে, যেটা ট্যালেন্ট সার্চ কম্পিটিশন ছিল। ট্যালেন্ট সার্চ কম্পিটিশনে আমার রোল নাম্বার ছিল হচ্ছে 4138। সেখান থেকে আমি টপ 10-এ ছিলাম। তো তারা প্রথমেই আমাকে, আমি তো একটা নর্মাল জায়গা থেকে গেছি, তখন প্রপার যে ওই এখনকার দিনে কেম্পু জুয়েলারি সেটাও আমার কাছে ছিল না। খুব সাধারণ মধ্যবিত্তের কাছে যেটা থাকে আমার কাছেও সেটাই ছিল, আর সেটা নিয়েই আমি কম্পিটিশনে গেছিলাম, এবং কম্পিটিশনে ওখান থেকে আমি টপ 10 র্যাঙ্কের মধ্যে এসেছিলাম। তো তারপর তাদের একটা চিন্তাধারা বদলেছিল, কারণ ওখানে তো সাউথ থেকে আসছে, আর প্রপার সবসময় ভরতনাট্যম নিয়ে কথা বলছে, তাদের কথা বলা, বাচনভঙ্গি সবকিছু আলাদা। কিন্তু আমি শুধু নাচটা, সত্যি আমি নাচটা করতে পারতাম, এবং আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আমি তার ঠিকঠাক আনসার দিতে পেরেছিলাম। মানে ওই নাচটা রিলেটেড সাউথ ইন্ডিয়ান, তামিলনাড়ুর মানে তাঞ্জোর গ্রাম থেকে আমাদের ভরতনাট্যম নৃত্যের উৎপত্তি, যেটা বর্তমানে তাঞ্জাভুর নামে পরিচিত তামিলনাড়ু রাজ্যের। আর আমাদের কলাক্ষেত্র ফাউন্ডেশন রয়েছে চেন্নাইতে, রুক্মিণী দেবী আরন্ডেলে নতুন যে কলাক্ষেত্র। আপনি শুনেছি আপনি বিদেশেও পারফর্ম করতে গেছেন, তো বিদেশে যাওয়ার অভিজ্ঞতা কেমন, বা সেখানে কোনো স্মরণীয় স্মৃতি আছে কিনা? হ্যাঁ, এটা আছে, কারণ ওই বারবার বলতেই হয়, সেই মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি উঠে এসেছি। আমাদের সেই অতটা গিয়েছিলেন আপনার? না, আমার হাজবেন্ড, আমি গেছিলাম, আমরা নিজেরা একক পারফরমেন্স ছিল আমার। তো আমি থাইল্যান্ডে গিয়েছিলাম,
এবং থাইল্যান্ডে ইনভিটেশনেই গিয়েছিলাম আমি। তো ওখানে তখন মানে আমি যখন গিয়েছি এখান থেকে, সত্যি বলতে বিভিন্ন দেশ থেকে এসেছিল, আমি ওখানে গিয়ে একটা জিনিস শিখেছি। কি শিখেছি? যে সবাই যদি একতাপূর্ণ ভাবে কোনো কাজ করে সেটা কত তাড়াতাড়ি সলভ হয়ে যায়। এবং ওখানে গিয়ে শিখেছি মানুষকে হেল্প করতে পারলে আপনি কতটা ভালো থাকবেন। সত্যি এটা আমি ওখানেও শিখেছি। মানে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন রকম জ্ঞান পেয়েছি, কিন্তু বিদেশে গিয়ে ওখানে আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আর আমার এটা কোথাও বলতে দ্বিধা নেই যে আমি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি না। হ্যাঁ, ইংরেজি বুঝতে পারি, ইংরেজিতে হয়তো কিছু ভেঙে চুরে কথাও বলতে পারি, কিন্তু ফ্লুয়েন্ট প্রপার যে ইংলিশ বলাটা সেটা আমি বলতে পারি না। যার জন্য কি হয়েছিল, আমি ওদের কথা বুঝতে তো পারছিলাম, কিন্তু আমি কোনো কথাটা বোঝাতে বলতে পারি আমি ঠিক না। মানে আমি আমি যে কি বলতে চাইছি ওনাকে, তিনি তো থাইল্যান্ডের ভাষাটা ইউজ করছেন, থাই ভাষায় কথা বলছেন, থাই ইংলিশে। তো আমি যে ইংলিশটা অ্যাকচুয়ালি কি বলছি, আমরা তো ভারতীয়, মানে আমরা ইউরোপিয়ান ইংলিশ ইউজ করি। তো আমরা যে কি বলতে চাইছি সেটাও আমি বুঝতে পারছি না, ওনারা বুঝতে পারছেন, আর আমিও এক্সপ্রেস করতে পারছি না যে আমি কিভাবে বোঝাবো। এটা একটা সমস্যা ছিল। তবে আমি ওখানে বাংলাদেশি কিছু আমাদের মানে দাদাদের পেয়েছিলাম, তো তারা আমাকে ভীষণ সহযোগিতা করেছিল এবং তারা আমাকে বলেছিল, আপা তোমার কোনো ভয় নেই, আমি অবশ্যই আমরা তোমাকে সাহায্য করব। কারণ ওরা অনেকবার গিয়েছিল। না, আমাকে ইনভিটেশনটা এসেছিল নেপালের তরফ থেকে। আচ্ছা, নেপাল দেশের তরফ থেকে আমাকে ইনভিটেশন করানো হয়েছিল এবং সেটা থাইল্যান্ডে, প্রোগ্রামটা থাইল্যান্ডেরই প্রোগ্রাম ছিল ওটা, কিন্তু আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল নেপাল থেকে। তো আপনি পারফর্ম করেছেন, অনেকদিন ধরে স্টেজ পারফরমেন্স করছেন, ছোটবেলা থেকেই করছেন, এখনো আপনি যে মধ্য বয়সে আছেন, কোনো স্মরণীয় পারফরমেন্স আছে যেখান থেকে আপনি প্রচন্ড অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন, বা সেটাকে নিয়ে খুব খেটেছেন, সেটাকে নিয়ে খুব ভেবেছেন, এরকম কোনো কাজ আছে? মানে এটা একটা হাসিরও বিষয় আছে, স্মরণীয় জায়গা, এবং সেটা হাসিরও জায়গা এবং দুঃখেরও জায়গা একটা রয়েছে আমার লাইফে। সেটা হচ্ছে রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদার সময়। আমাকে দেখে বুঝতেই পারছেন আমার স্কিন টোনটা ভীষণই মানে উত্তম নয়, আর নর্মালি একটু চাপা। তো আমাকে আমার নাচের স্কুলে আমার মিস আমাকে কুরুপা চরিত্রটা করতে দিয়েছিল, চিত্রাঙ্গদার কুরুপা চরিত্র। এবার সবার ক্ষেত্রে যেটা হয়, আমিও ছোটবেলা থেকে আমার গায়ের রঙের জন্য ভীষণ ভাবে মানে এটা আমি সাফার করেছি। এবং যখন গিয়ে আমি দেখলাম আর একটা দিদি ছিল, তাকে সুরূপা দেওয়া হয়েছে, ভীষণ সুন্দরী দেখতে, একদম সত্যি কথা সুরূপা হওয়ার জন্য একদম যোগ্য মানুষ। তো কুরুপা আমাকে দেওয়া হয়েছিল, তো আমাকে তোলানো হয়েছে, নাচ তোলানো হয়েছে, নাচটা করছি, বাকি ক্লাসিক্যাল গুলো নর্মাল। কুরুপা দেওয়া হয়েছে আমার মাথার মধ্যে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমি কুরুপা মানে হচ্ছে দেখতে ভালো না, কুরূপ যার, তাকে কুরুপা বলা, ঠিক আছে, আমার মধ্যে এটা কাজ করছে। তার মানে আমাকে দেখতে ভালো না, তাই জন্য আমাকে নিয়ে এরকম একটা নাচের দিয়েছে। ও ঠিক আছে, লাস্ট যে মানে অর্জুনের সঙ্গে কুরুপার যে মিলটা তখনও তোলানো হয়নি, মানে তখন কুরুপার পোর্শনটা তোলানো হয়েছে। এটা ফাইনাল মানে আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের ঠিক আগের দিন ওটাকে কমপ্লিট করবে টোটালটা, এরকম একটা সিকোয়েন্সে চলছে। তো অ্যানুয়াল প্রোগ্রামে আগের দিন স্টেজ রিহার্সাল হচ্ছে, যখন আমাকে এটাকে তোলানো হবে ঠিক তখন আমি রিয়াক্ট করি। এবং রিয়াক্টটাও কেন করি, আমি যে নাচটাকে করছি সেটা আমি মন থেকে করতে পারছিলাম না। এতদিন ধরে প্র্যাকটিস করেছেন যদি মন থেকে করতে পারছি না, নর্মাল হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, নর্মাল করছি, কিন্তু ওই যে প্রাণ দিয়ে কুরুপার ক্যারেক্টারটা করা সেটা ঠিক আমি করতে পারছিলাম না, করে উঠতেই পারছিলাম না। কারণ আমার মধ্যে তো অলরেডি একটা সংজ্ঞা কাজ করছে যে আমি দেখতে খারাপ, তাই জন্য আমাকে কুরুপার ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, আর দেবশ্রীদি দেখতে ভালো, তাই জন্য তাকে মানে সুরূপার ক্যারেক্টার দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা নাচের স্কুলে এমনই ছিলাম, উনি আমাদের কাছে আমাদের মায়ের মানে বাচ্চার মতো ছিলেন, আমি মেয়ের মতনই বড় হয়েছে আমার মিসের কাছে। তো মিস আমাকে যখন বলছেন যে খুব বকেছেন, রেগুলারই বকা খাচ্ছি, ওটা গায়ে লাগতো না, সেদিন না প্রত্যেকটা গার্জেনের সামনে আমি বকা খেয়েছি, আর সেদিন আমি রিয়াক্ট করে দিয়েছি, আমি তো দেখতে খারাপ তাই জন্য তুমি আমাকে খারাপ না দিয়েছো।
তুমি আমাকে খারাপ নাচ দিয়েছো, কুরুপার চরিত্র দিয়েছো। আমি যদি ভালো হতাম তাহলে তুমি আমাকে আমি মদনের চরিত্র করতাম, আমি সুরূপার চরিত্র করতাম, আমাকে তুমি কেন এই চরিত্রটা দিয়েছো? তো এটা সেটা তখন বুঝতে পেরেছিলেন উনি। আচ্ছা। এবং আমি কাঁদতে কাঁদতে স্কুলের পাশে চলে আসি, আমি একটা জায়গা ভীষণ ভাবে কাঁদছি। সবাই বোঝাচ্ছে, আমাদের সুনিপা মুখার্জি বলে একটি দিদি আছেন, ছিলেন তখন, তিনিও বোঝাচ্ছে, পারমিতা একটু বোঝার চেষ্টা কর। মানে এই এক্সপ্রেশনটা মানে আমার ভিতরে যেটা চলছে সেটা একমাত্র আমার মিস বুঝতে পেরেছিলেন। উনি সবাইকে চলে যাও, মানে ওনার ভয়েসটা এমনই ছিল, চলে যাও সবাই এখান থেকে, কারোর সঙ্গে কোনো কথা বলবো না, আমি শুধু পারমিতা, মানে এরকম একটা ভারী ভয়েস। আমি কাঁদতে কাঁদতে পুরো মানে চোখ মুখ মুছে, মানে এটাই তো গুরু। হ্যাঁ সত্যি এটাই গুরু, যে বুঝতে পেরেছে কেন ছাত্রী পাচ্ছে না করছে। তো আমাকে তিনি পুরো স্টোরিটা তখন পড়ালেন। আচ্ছা। আর মানে এক ঘন্টা সেট পুরো, মানে ওই ফাইনাল রিহার্সালের স্টেজ, ক্যামেরাম্যান, লাইটম্যান, ফাইনাল রিহার্সাল মানে তো সবকিছুই থাকবে, কিভাবে কোন দিক থেকে লাইট পড়বে, কোন দিকে ক্যামেরাটা যাবে, সবাই অপেক্ষা করছে, মানে পুরো ইউনিট অপেক্ষা করছে, সেট অপেক্ষা করছে। আমাকে উনি 1 ঘন্টা ধরে কুরুপার ক্যারেক্টারটা উনি বোঝালেন। তারপর আমি শিক্ষাকে আনতে গেলে ভেতরে করতে হবে, এটাই তো গুরু শিক্ষা। এইবার তখন আমি বুঝলাম, যখন আমাকে এটা বোঝানো হলো, কুরুপাই আসলে হচ্ছে চিত্রাঙ্গদার হিরোইন, মূল ক্যারেক্টার। তখন মানে ফাইনাল রিহার্সালটা তারপর হলো, কিন্তু আমি বাড়িতে আসার পর আমি ওটাকে নিয়ে ভেবেছিলাম, প্রচুর ভেবেছিলাম, মানে খুব কেঁদেছিলাম ওই দিনটা, মানে এখনো আমার চোখে জল আসছে ওই দিনটার কথা ভেবে। মানে 2006 সাল, আমি সত্যি বলছি ওটা আমার লাইফের বেস্ট মানে পারফরমেন্স ছিল। সবাই বলেছে যে ভীষণ, এবং ওটা ডিভিডি করে কলকাতা সিম্ফনিতে সেলও করা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে পারফরমেন্সও ভালো হয়েছিল, এবং আপনার গুরু যিনি ছিলেন তার ভাবনা, হ্যাঁ, ডিভিডি করে ওটাকে ছিল। হ্যাঁ, গুরুর শিক্ষা তো এরকমই হবে, মানে উনি ছাত্রীর মনোভাবটাকে বুঝতে পেরে গেছে। এটা আমার কাছে খুব মানে রিমেম্বারিং। আচ্ছা, সৃজনশীলতার নাচ, গান, আবৃত্তি, নাটক, অভিনয় সবাই শিখছে, এবং অভিনয়ও শিখছে, অভিনয়ও শেখার জায়গা চলে যাচ্ছে। তো সেই শিক্ষা যখন একজন বাড়ি থেকে যাচ্ছে, আস্তে আস্তে তার অনুশীলন দিয়ে, নিষ্ঠা দিয়ে সে প্রতিষ্ঠা পাচ্ছে। কিন্তু এটা হয়তো আপনি তখন শেখানো শুরু করেছেন, অবজার্ভ করেছেন কি কখনো যে বাড়ি থেকে একটা অবস্ট্রাকশন আসছে ছাত্র মানে ছেলে মেয়েদের উপরে, তুই কি অমুক শিল্পী হবি, তুই কি নৃত্য শিল্পী হবি, বা আবৃত্তি শিল্পী ও সঙ্গীত শিল্পী, অথচ আমরা বড় বড় সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পীকে পুজো করি, মতন পুজো করি। মানে এখন সেলফির যুগের সামনে যদি তাকে পাই, সেই মানে যিনি শিল্পী, তার সামনে গিয়ে একটা সেলফি তুলে নিলাম একদম। কিন্তু বাড়ি থেকে যখন সেই শিক্ষাকে নিয়ে প্রতিষ্ঠা পেতে চলেছে, আপনার কি কখনো এরকম মনে হয় সত্যি অবস্ট্রাকশন আসে? কেন আসে? যদি হ্যাঁ, এরকম আমি দেখেছি, মানে এটা আমার সঙ্গেও ঘটেছিল, যে নাচ ওরকম কি শিল্পী হওয়া যাবে, মানে তুমি কি সুধা চন্দ্রন হবে নাকি হেমা মালিনী হবে, মানে একদমই তাই। এই কথাটা আমার কাছেও এসেছিল। কিন্তু আমি যেটা তখন বোঝাতে পারিনি, আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমি যেটা বোঝাতে পারিনি মানুষকে, এখন আমি বয়সের সঙ্গে সঙ্গে নিজে পড়াশোনা করছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ঘাটছি, গুগল পড়ছি, এখন এই অ্যান্সারটা দিতে পারি। কারণ শুরুতেই সবাই কিন্তু মানে জন্মেই কিন্তু সে শিল্পী হয় না, হ্যাঁ, তার রক্তে হয়তো কোথাও একটা মানে শিল্পত্ব কাজ করে, কিন্তু তাকে প্রপার শিখতে হবে। শিল্পী হতে গেলে অনেকটা ধৈর্য রাখতে হবে, আর জন্মেই হয় না। তাকে ধরুন আজকে লতা মঙ্গেশকরজির যে যে জিনিসগুলো ফেস করেছেন বাড়ির থেকে, বা যে সাপোর্টটা পেয়েছেন, আজকে যে মা বাবারা এই কথাগুলো বলছেন, সত্যি কি তারা সেই সাপোর্টটা দিতে পারছেন? আজকে কোনো মা বাবা যদি বলেন যে আমি না খেয়ে, আমি যারা এই কথাগুলো বলছে, আমি সবার ক্ষেত্রে বলছি না,
অনেকে এরকম আছে যে না আমি একদিনের, শিল্পীদের ক্ষেত্রে শোনা গেছে কিন্তু না খেয়ে, হ্যাঁ না খেয়ে রেকর্ডিং করতে গেছে, না খেয়ে দূর থেকে ট্রেন করেছে, লতাজির প্রথম যেখানে উঠলো ট্রেনে করে এসে মুম্বাই, তখন 42-45 এর মতো। কিন্তু যারা এই কথাটা বলছে তুমি কি অমুক হবে, তুমি কি তমুক হবে, আমি এই কথাটাতে বলতে চাই আচ্ছা আপনিও কি তার মায়ের মতো ওই সাফারটা করতে পারবেন? মা যেটা করেছে, তার মা যেটা করেছেন। আরেকটা জিনিস মানে আপনি কি, আমার প্রশ্ন হচ্ছে আপনি এক মা হিসেবে কি আপনি সেই সাফারটা করতে পারবেন? আপনার বাচ্চা মনে হলো কোথাও একটা, আমার মা যেটা করেছিল, আমাকে ডান্স ইন্ডিয়া ডান্সের মানে অডিশনে নিয়ে গেছিল, ফার্স্ট ডান্স ইন্ডিয়া ডান্সের, যেটা সবভূমিতে হয়েছিল। আমার মা, আমি দেখেছি ওনাকে, এটা যার জন্য আমার মধ্যে এই নাচের শিল্পী হওয়ার জায়গাটা বেড়েছে, আমার জন্য ভাত নিয়ে গিয়েছিল। আমার মায়ের কাছে, তখন আমরা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তখন এত টাকাও থাকতো না যে এখনকার মতো যে ও ঠিক আছে 200 টাকা মায়েদের ব্যাগের মধ্যে অলওয়েজ 1000 টাকা 500 টাকা রয়েছে। তখন 100 টাকাটা পাওয়াটাও মায়েদের জন্য ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, যেটা বাচ্চাদের জন্য তারা বাবাদের কাছ থেকে পেত। আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করতাম, তাই বাবাদের কাছে ওই 100 টাকাটা তারা তখন হয়তো 10 টাকা 20 টাকা এটা হতো দিবে, এইটাকে জমিয়ে জমিয়ে কিন্তু এই 100 টাকা করতো। আমিও সবভূমিতে গেছি, আমার কাছে, আমার মনে আছে বাইরে খাওয়ার জন্য আমার কাছে টাকা ছিল না, আমার মায়ের কাছে, মানে আমাকে খাইয়ে বাইরে খাবে সেরকম কোনো টাকা ছিল না। হ্যাঁ, সেই টাকাটা ছিল না, আমাকে যে আবার বাড়িতে ফিরিয়ে আনতে হবে। তখন আমার মা ভাত, সকালবেলা ভাত রান্না করেছিল, তো ভাত করে নিয়ে গেছিল আমরা দুজন খাবো বলে, কিন্তু সেই ভাতটা নষ্ট হয়ে যায়। এবং লাকিলি আমার মা পেঁয়াজটা ক্যারি করতো, মানে যেটা আমি দেখেছি একদম মিডিল ক্লাস ফ্যামিলিতে যেটা লঙ্কা পেঁয়াজ এগুলো ক্যারি করতো। ভাতটা নষ্ট হয়ে গেছিল, তরকারি মানে তরকারিটা সাইড থেকে ফেলে দিয়ে মা ভাতটাকে ভালো করে ধুয়েছিল, ধুয়ে ওই ভাতটা একটু ওই লঙ্কা পেঁয়াজটা দিয়ে আমার মা সারাটা দিন, আমি সারাটা দিন সবভূমিতে দাঁড়িয়েছিলাম ওই অডিশন দেবো বলে, আর আমার মা সারাটা দিন বাইরে দাঁড়িয়েছিল, আর তারপর দুপুরবেলা ওই ভাতটা খেয়েছিল, যাতে করে আমি বাইরে বেরিয়ে আসার পর আমার মা আমাকে একটা এগ রোল কিনে দিতে পারে। তখন তো এগ রোলের দামও প্রায় ওই 12-13 টাকা এরকমই প্রাইস হবে, এটা যাতে দিতে পারে। কিন্তু আমার মা তখন চাইলে হয়তো, এখনকার মায়েরা কি করে, ও ঠিক আছে তুই চলে আসবি, তোকে একটা কিছু খাবার কিনে দেবো, আমি একটু খেয়ে নিলাম, এটা আমার মা করে। মায়ের সেটা, হ্যাঁ আমি অবশ্যই, এইটা আমি কিন্তু সেই দিন বাবা মার একটা ইনভলভমেন্ট থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। পরবর্তীকালে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় যে শ্বশুরালয় তো আমাদের তো যেতেই হয়, তো সেখানে হাজবেন্ড এবং তার যে অন্য যারা আছে পরিজন, শাশুড়ি বা তাদেরও একটা সাপোর্টের খুব দরকার। 2019-এ আমার শাশুড়ি মাই আমাকে ন্যাশনাল করাতে নিয়ে গিয়েছিলেন, তিনি আমাদের মধ্যে এখন নেই, তিনি 2022-এ গত হয়েছে। কিন্তু 2019-এ উনি আমাকে, মানে উনিও খরচ দিয়েছিলেন। হ্যাঁ, আমার দিদা, আমি, আমার হাজবেন্ড, আমরা সবাই মিলেই খরচটা দিয়েছিলাম। তখন শ্বশুর এতটা সাপোর্ট করতেন না নাচটাকে, কিন্তু উনি আমার যে স্ট্রাগলটা দেখেছেন 2020, 21, 22, 23-এ যে স্ট্রাগলটা শ্বশুর মশাই দেখে, এবং তারপর একটু একটু করে আমাদের পারফরমেন্স দেখেছে, আমার বাচ্চাদের পারফরমেন্স দেখেছে, দেখার পর উনি এখন তো ভীষণ ভাবে সাপোর্টিভ। কারণ আমাদের শিল্পীদের কি হয়, আমি যখন প্রফেশনালি আমি এগোচ্ছি, আমি তখন বাড়িতে ঠিকঠাক সময় হয়তো বাড়িতে ঢুকতেও পারছি না, আবার বাড়িতে থাকতেও পারছি না। কখনো হলো আমি রান্নাই করতে পারলাম না, তখন ওনাকে বাসিটাও খেতে হয়েছে। আবার কখনো এমন গেছে যে 2 দিনের খাবারও, আমার নাচের জন্য আমি কোথাও বেরিয়ে গেছি, ওনাকে 2 দিনের জন্য আমি রান্না করে দিয়ে গেছি, ওই 2 দিন ধরে উনি খাবারটা খেয়েছেন। মানে এই সাপোর্ট, এই দেখুন এটাও তো সাপোর্ট, ডেফিনেটলি তো সাপোর্ট, এটা একটা বড় সাপোর্ট আমাদের। মানে আমরা মেয়েরা, দেখুন আমরা মেয়েরা যে কোনো, যে পাত্রে আমাদের ঢালা হয়, বলা হয় যে আমরা হচ্ছে জলের মতো তরল পদার্থ, যে পাত্রে ঢালবে সেই পাত্রের আকার আমরা নেব। কিন্তু পুরুষ মানুষরা এটা হয় না, কিন্তু আমার বাড়ির পুরুষ মানুষেরা কিন্তু জলের মতো, এটা সত্যি কথাই। আমি নিজে অ্যানুয়াল প্রোগ্রামের দিনই তো আমি সারাটা দিন আসতে পারিনি, বিকেল 4:30-টার সময় ফিরে আমি খাবারটা দিয়েছিলাম। আমার শ্বশুর মশাই তখনই খেয়েছিলেন, কারণ আপনিও তো কারোর বাড়ির মেয়ে, যেরকম আপনি কারোর বাড়ির বউ, তো আপনি যে এই যে নৃত্যকে নিয়ে এগিয়ে চলেছেন, একটা সম্মান নিয়ে আসছেন বা প্রতিষ্ঠিত হয়েছেন, তো তাদের বাড়ি তো সম্মান হয়েছে। তো সেক্ষেত্রে এত বড় একটা পাশে থাকা, পাশে থাকেন, হ্যাঁ বাবা পাশে থাকেন অবশ্যই। এবং আমার মা, বাবা, বিশেষ করে আমার দিদা, তার এখন প্রচন্ড এজ,
ওনারাও মানে আমার জন্য, সত্যি বলছি, ওনারা যদি না থাকতো আজকে হয়তো আমার জীবনে নাচটাই থাকতো না। তবে পেশা নিয়ে কবে থেকে ভাবলেন যে নাচটাকে আমি পেশা করব? এটা 2004 সাল থেকে ভেবেছি। প্রথম নাচটা শেখানো শুরু করেছি আমি 4 সাল থেকে, 2004-এ। মানে আমার তখন বয়স 14 বছর, না 14 বছর না, 12 বছর। তখন আমি 2004 সাল থেকে আমি নাচের জন্য ভেবেছি। কেন ভেবেছি আমি বলছি। আমি যেটা শিখে আসতাম, বাড়িতে এসেই আমি না ওই নাচগুলোকে নতুন একটা ফিগারে করার চেষ্টা করতাম, যেটা আমাদের মানে মিসের টাস্ক ছিল বাড়িতে, যে একটা হোম টাস্ক দেওয়া হবে। তো বাড়িতে বলতেন যে আমি যে নাচটাকে তুলিয়ে দিচ্ছি সেই নাচটাই অন্য মুদ্রায় অন্য ভঙ্গিতে তোমরা করে এসো, ভুল হলে ভুল হোক, কারেকশন আমি করাবো, কিন্তু নিজের একটা মানে ভাবনা তৈরি হবে, ক্রিয়েটিভিটি। এইগুলো প্রথমে আমি রবীন্দ্র নৃত্যের উপর মানে কোরিওগ্রাফি শুরু করি, যে আলোর হাতটা কিরকম ভাবে করাচ্ছে, পাতা কিরকম ভাবে দেখাচ্ছে, ফুল কিভাবে দেখাচ্ছে, পাখি কিরকম ভাবে দেখাচ্ছে, ওইগুলো করতে। তখন তো সোশ্যাল মিডিয়াটা ছিল না, তখন তো আমাদের নর্মালি ওই বই খুঁজতে হতো। আচ্ছা পাতার কোন মুদ্রাটা বলেছে সে তো আর সবসময় মনে থাকবে না। আচ্ছা ওই পাখিতে বলেছিল কোন একটা মুদ্রা, যেটা হতো বই ঘেটে ঘেটে তখন পরিভাষাগুলো। হ্যাঁ, নিষ্ঠাটা রেখেছিলাম, করেওছি। এবং এটা করে এমন কিছু নাচ তৈরি করেছিলাম যেটা কম্পিটিশনে আমি মানে ওটাকে আমি কোথায় করতাম, কোথায় করতে পারবো, মানে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, নিচ তো আমাকে দেখিয়ে দিচ্ছে, এইবার আমাকে কোথাও একটা তো প্রাইজ পেতে হবে, বা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা। তখন আমি কম্পিটিশনে এই নাচগুলোকে এক্সপেরিমেন্ট করা শুরু করলাম। তার মধ্যে থেকে বেশ কয়েকটা নাচ ছিল, যেমন ধাদিনা নাতিনা সেই সময় ছিল, আয় কে যাবি ছিল, ক্রিয়েটিভ, এগুলো সমস্তই ক্রিয়েটিভ নাচ। তারপর মোরনি বাগে মা বলে আধি রাতমা, ওই নাচটা, এইগুলো যেমন নিজে ক্রিয়েটিভিটি করে আমি কম্পিটিশনে করেছি। সেই সময় তো প্রচুর নাচের ক্যান্ডিডেটরা যেতেন, এখনকার মতো অনেক কম্পিটিশন হতো না, একটা কম্পিটিশন হতো প্রচুর মানুষের, সেখান থেকে আমি প্রায় বেশিরভাগ জায়গাতে ফার্স্ট সেকেন্ড প্রাইজ পেয়েছি। তখন বুঝতে পেরেছি না ঠিকঠাক হচ্ছে পুরো ব্যাপারটা। কিন্তু এই নাচকে পেশা হিসাবে নিতে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না কি? মানে সেটা আপনি কখনো ফেস করেছেন যে আমি পারবো তো, মানে পেশা আমার? না পারবো তো, এই প্রশ্নটা করার আগে আমাকে মানে আমার যিনি গুরুজি তিনি বলেছিলেন যে তুই কর, তুই পারবি। এবং আমি আমার প্রাইমারি স্কুলে যে স্কুলে পড়েছি সেই টিচার সোমা মুখার্জি ম্যাডামের কাছ থেকেও আমি এই সাপোর্টটা পেয়েছি। আমি একটা সময় আমি ওই প্রাইমারি স্কুলেও নাচ শিখিয়েছি, এবং প্রথমে আমি ওখানে মানে স্কুলে শেখাতাম। আমাদের যে হাই স্কুলের টিচার মঞ্জুলা মুখার্জি, তিনিও আমাকে ভীষণ ভাবে সাপোর্ট করেছিলেন। সুপ্রীতি ম্যাম, চন্দ্রানী ম্যাম আমাকে, মানে আমি সত্যি বলছি নাচের জগতে ওনারা আমাকে প্রচুর, স্কুলে এটা মানে একাডেমিক স্কুলে বলছি, একাডেমিক স্কুলেও কিন্তু ওনারা আমাকে নাচটাকে সাপোর্ট দিয়েছিলেন। আমি পড়াশোনা মানে স্কুলে নাম্বার কম পাচ্ছি, রেজাল্টে নাম্বার কম পাচ্ছি বলে যে সেই টিচার আমাকে আমি মানে দূরে সরিয়ে রেখেছেন সেটা কিন্তু নয়। আমি নাচটা ভালো করছি মানে ঠিক আছে, তুমি নাচটাই ভালোবাসছো, নাচটাও করো, কোনো ব্যাপার না। নাচের সময় কিন্তু সেই পারমিতাকেই ডেকে পাঠাতে, কোথাও একটা প্রোগ্রাম আছে পারমিতাকে খবর দাও, আর স্কুলে একটা কম্পিটিশন আছে পারমিতাকে খবর দাও, মানে এরকম একটা। যে পড়াশোনা পারতাম না বলে যে আমি, তারা আমার সঙ্গে কথা বলতেন না বা এরকম এরকম কিছু না, সাপোর্টটা আমি সব জায়গা থেকে পেয়েছি। এটা তো ঠিক কোনো কথা নয় যে আমি পড়াশোনা করতে পারি না বলে আমি আমার শিল্পকে, এই যে পাতার ক্রম আনা, আলোর ক্রম আনা, বা পাখির ক্রম আনা, বা হাঁসের ক্রম আনা, মানে সেরকম ভাবেই পাখাটা শৈলীটা দেখাতে হয়। এই ক্রিয়েটিভিটি তো ভেতর থেকে আসে। একদম, এটা প্রথম আমি মানে অ্যাকচুয়ালি আমি প্রথম পেয়েছি হচ্ছে আমাদের পাড়া থেকে কিছু ছোট ছোট বাচ্চারা ছিল, তাদের একজনের গার্জিয়ান এসে, মানে একটা আন্টি এসে আমাকে বলেছিল যে টম্পা তুই তো নাচ শিখিস, তুই একটা কাজ কর না, তুই আমার মেয়েটাকে নাচ শেখাবি, তো তোকে নয় আমি 20 টাকা করে দেব। হ্যাঁ 20 টাকা করে দেবে। তো 2004 সালে আমরা যখন ক্লাস 8-এ পড়ছি, তখন এই 20 টাকাটা কিন্তু আমাদের কাছে অনেকটা অ্যামাউন্ট। তখন আমার কাছে 20 টাকাটা কিন্তু আমাদের কাছে অনেকটা অ্যামাউন্ট। আমি 20 টাকা দেবে, হ্যাঁ তুই তো নাচ শেখাবি, একটা সম্ভ্রান্ত পরিবার থেকে, ঠিক আছে।
এইবার আমি ওই বাচ্চাটিকে, সোনামণি নাম ছিল, ওই বাচ্চাটিকে আমি নাচ শেখানো শুরু করলাম। ওর দেখা দেখি ওকে প্রথম পারফর্ম করালাম। ও একটাই বাচ্চা ছিল। প্রথম 3 মাস নাচ শেখানোর পর প্রথম ওকে নাচ করিয়েছিলাম আমাদের চুচুড়ারই বাণিজ্যিক মেলায়। একটা শিল্প বাণিজ্যিক মেলা হতো, ওখানে প্রণব জেঠু বলে একজন জেঠু অ্যাঙ্কারিং করতেন এবং পুরো প্রোগ্রামটাই উনি সামলাতেন, তথ্য সংস্কৃতিকে আন্ডারে হতো। ওই প্রোগ্রামে আমি প্রথম ওই বাচ্চাটিকে নাচ করেছিলাম। আমি নিজেও পারফর্ম করতাম ওখানে, আমি, আমার বান্ধবীরা, আমরা তখন শুরু করলাম। তো ওই বাচ্চাটিকে প্রথম নাচ শিখিয়েছিলাম হচ্ছে শিউলি তলায় ভোরবেলায়। পারফরমেন্স হলো, পুজোর আগে আগেই পারফরমেন্স হলো। এই পারফরমেন্স দেখে পুরো মানে পাড়াতে কি হলো, পুরো খবর ছড়িয়ে গেল, পম্পা ভীষণ ভালো নাচ করে, পম্পার কাছে সবাই ভর্তি করো বাচ্চাদের। তখন কি হলো, সব 4 বছর 3.5 বছরের বাচ্চাদের আমার কাছে ভর্তি করে দিল। পাড়ার যতগুলো বাচ্চা সবাই 20 টাকা করে ফিস দিত। এবং প্রথম কার্ড আমার মনে আছে, আমি কার্ড করেছিলাম, মানে গ্রিটিংস কার্ড কেটে, যে হোয়াইট কালারের যে গ্রিটিংস কার্ড হয়, এখনকার মতো তো প্রিন্টেড এত কিছু ছিল না, গ্রিটিংস কার্ড কেটে তার মধ্যে খোপ করে করে ওর মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি বাংলায় লিখে আমি কার্ডটা করেছিলাম, যাতে করে মায়নাটা নিচ্ছে আমার মনে থাকে। আচ্ছা, এটা আমার মায়ের আইডিয়া ছিল। এবং তারপর আমি আস্তে আস্তে তখন আমার নাচের স্কুলের কোনো নাম ছিল না, কোনোই নাম ছিল না। তখন শুরু হলো নাচের স্কুলের নাম কি দেওয়া হবে, পম্পার কাছে নাচ শিখতে। যেই জিজ্ঞাসা করে তুমি কোথায় নাচ শেখো, ওই তো পম্পাদির কাছে নাচ শিখি, যেটা হয়। নাচের স্কুলে কোনো নাম ছিল না তখন। চিতিকণা, হ্যাঁ চিতিকণা বলে একজন বান্ধবী ছিল, যে এখন যাদবপুরের রিসার্চ ডিপার্টমেন্টে রয়েছে। ও আমাকে বললো, পারমিতা একটা কাজ কর, তুই তো নাচ শেখাচ্ছিস, তোর একটা নাচের স্কুলের আমি নাম ভেবেছি। তো এটা আমার মায়ের দেওয়া নয়, আমার নাচের স্কুলের নামটা প্রথমে। তো আমি একটা নাম ভেবেছি, তুই কি নামটা রাখবি? বাবা তুই নাম ভেবেছিস, বল, তুই তো নাচ এইসব নিয়ে ভাবিসই না, সারাদিন যে পড়াশোনা নিয়ে ভাবছে। মানে আর তার থেকেও বড় কথা, ওর সঙ্গে ভালো লাগার জায়গা থাকে, ওর সঙ্গে আমার সঙ্গে একটু, ও ভালো পড়াশোনায় ছিল আর আমি অত ভালো পড়াশোনায় না, তার মানে কি পুরো আদায় কাজ করার ব্যাপারটা ছিল, কিন্তু তবুও আমাকে নিয়ে ভেবেছিল। মানে এটাই আমার কাছে অনেকটা বড় পাওনা ছিল। তখনও আমার নামটা রাখে, প্রথম নাচের স্কুলের নাম নৃত্যালয়, 2000 মানে 5 সালে, হ্যাঁ নৃত্যালয় ফার্স্ট, মানে 2005 সালে নৃত্যালয়। একদম একটা বোর্ড ও একটা কাপড়ের মধ্যে লিখে নিয়ে এসেছিল নৃত্যালয়। ওটা আমার বাড়ির সামনে, মানে ওই সেই পপলিন কাপড়গুলো থাকে, পপলিন কাপড়ের মধ্যে ও খুব ভালো আঁকতে পারতো। তো ওর মধ্যে ওর মাকে ও দুজনে মিলে, মানে আন্টি আর প্রীতিকণা দুজনে মিলে ওই পপলিন কাপড়টার মধ্যে ছোট্ট করে নৃত্যালয় লেখাটা লিখে নিয়ে এসেছিল এবং সেটা কালারফুল করে নিয়ে এসেছিল। এখন একটা জিনিস হয়তো দেখতে পাচ্ছেন যে এই নাচ গান আবৃত্তি নিয়ে খুব ছোট ছোট প্রচুর স্কুল তৈরি হয়েছে, এবং কিছু জনের মধ্যে একটা প্রবণতা, যে আপনি কখনো দেখেছেন যে কিছুদিন শিখলাম, এই যে আপনি একটা নাচের ভেতরে ফুললি ডেডিকেটেড হয়ে যাচ্ছেন, কারণ আপনাকে মিস যেটা বলেছে আপনি বাড়িতে এসে অন্য ক্রমে করছেন, সেটা আবার কম্পিটিশনে গিয়ে করছেন, এরকম চিন্তা ভাবনার লোক আপনি কি বেশি পাচ্ছেন, নাকি মনে হচ্ছে যে অল্পদিন কিছু একটা জেনেই আমি স্কুল করে ফেললাম, গানের স্কুল, নাচের স্কুল, আবৃত্তি স্কুল করে আমি সেখানে শেখাতে শুরু করলাম, এই প্রবণতাটা কি বেশি কোথাও দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বর্তমানে এটা আমি খুব দেখতে পাচ্ছি। একদিন শিখতে পারছে না, তারা স্কুল করার চেষ্টা করছে। মানে একটা তো শেখার, আমি যতদূর জানি, মানে পড়াশোনা করেছি নাচটাকে, যেইটুকুনি পড়াশোনা করেছি আমি সেইটুকুনি নিয়ে বলছি। অ্যাটলিস্ট নাচ শেখাতে গেলে তোমাকে আগে নিজেকে ওই জায়গাটায় তোমাকে তৈরি হতে হবে, যে দুটো গানের নাচ কোরিওগ্রাফি করে দেওয়াটা বড় কথা নয়। বড় কথা হলো যে আমি ওই নাচটাকে কি আঙ্গিকে দেখছি। একটা গানের কোরিওগ্রাফি দেখবেন বর্তমান সমাজে ট্রেন্ডিং আছে, একটা নাচ কেউ একটা করে দিল, সেইটাকে নিয়ে আপনি এগোচ্ছেন। আচ্ছা, ওই নাচটাকে তো আপনি নিজের মতো করেও ভাবতে পারেন, কেন ট্রেন্ডিং চলবে, কেন ওই ট্রেন্ডিং এর মধ্যে নিজের ক্রিয়েটিভিটিটা আপনি প্রচার করছেন না? বেশ কিছু নাচের স্কুল আছে যারা ভীষণ ভাবে এখন পপুলার, মানে প্রচুর ফলোয়ার্স, ফ্যান ফলোয়ার্স প্রচুর রয়েছে, তারা একটা নাচ তৈরি করছে, তারাও তো খেটেই তৈরি করছে, তারাও তো মানুষ, তারাও রক্ত মাংস দিয়েই গড়া,
তারা যদি পারে একটা নাচকে কোরিওগ্রাফি করতে, আমরা কেন পারবো না? হতে পারে তারটা বেস্ট, আপনারটাও যে গুড হবে না সেটা কি করে আপনি জানেন? এত যে নাচের স্কুল বা গানের স্কুল হচ্ছে, তো কোথাও মনে হচ্ছে যে সৃজনশীলতা নিয়ে মানুষের একটা সচেতনতা বেড়েছে বা ভালো লাগা বেড়েছে, হ্যাঁ, বা এটার ভেতরে কোনো কিছু খুঁজে পাচ্ছে মানুষ, যেটা আগের দিনে অনেকটা কম ছিল। হ্যাঁ, এইখানটাতে আমি বলবো এটা আমার ভীষণ ভালো লাগে। নাচটা নিয়ে মানে এখন যে নাচ গান আঁকা আবৃত্তি প্রচুর বেড়েছে, এই এক্সট্রা ক্যারিকুলাম সাবজেক্ট, তার মধ্যে অনেকেই বলছে বাচ্চা একটু ফ্রেশনেস চাইছে, বাচ্চা একটা অক্সিজেন চাইছে। তার জন্য অক্সিজেন যা ছাড়া মানুষ বাঁচতে পারে না, আমি একটা বার্তা এখানে দেব, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আপনি আজকে বলছেন আমার বাচ্চাটা সারাদিন পড়াশোনা করে ওর মাথাটা প্রায় পাগল পাগল অবস্থা, তাকে আমি ফ্রেশ এয়ারের জন্য নাচে গানে বা আবৃত্তি যেখানে ফ্রেশ এয়ারটা চাইছেন, তাহলে এই ফ্রেশ এয়ারটার কাছে আপনি কেন থাকতে পারছেন না? সারাক্ষণ থাকতে পারছে না কেন? তখনই চ্যালেঞ্জ চলে আসছে না, আমার মেয়েকে বা ছেলেকে ডাক্তার করতে হবে, চ্যানেল কন্টেন্ট করতে হবে, কিন্তু নৃত্য শিল্পী করতে হবে বা সঙ্গীত শিল্পী করতে হবে বা আবৃত্তি শিল্পী, অভিনয়ের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী হবে, এটা ভাবে না। মানে এই প্রতিবন্ধকতা একটা কিন্তু এখনো আছে। এখনো না, এটা এটা বংশ পরম্পরায় চলবে, এটা আপনি আমি হিউজ কিছু চেঞ্জ করতে পারবো না। তবে এখন মানুষ অনেক সচেতন, গার্জিয়ানরা, বিশেষ করে গার্জিয়ানরা ভীষণ সচেতন। মানে দু রকমের গার্জিয়ান পাওয়া যায় যারা এগুলো নিয়ে এগিয়ে চলতে চায়, এবং আর এক ধরনের গার্জিয়ান পাওয়া যায় যারা শুধুমাত্রই যে না ওরা একটা রিফ্রেশমেন্ট পাক সেই জন্য। আমি দু ধরনের গার্জিয়ানদেরকে আমি পজিটিভ ওয়েতেই নেব, যে অ্যাটলিস্ট তারা ভাবছে যে আমরা এখানটায় কিছু রিফ্রেশমেন্ট পাবো। এটা আস্তে আস্তে হয়তো চেঞ্জ হবে, হয়তো এটা আমাদের এখন যেমন রেলওয়ে সার্ভিসের ক্ষেত্রে আমি দেখেছি গভর্নমেন্টেও যে চাকরি ওই নাচের কোটায় চাকরি হচ্ছে, আমি দেখেছি, আমি ফর্ম গুলো পড়ি, গ্রুপ ডি তে চাকরি হচ্ছে, নাচের কোটায় কিছু চাকরি হচ্ছে, এখন রেলওয়ে ডিপার্টমেন্টও হচ্ছে এগুলো। তার মানে কর্পোরেটে চাকরি পেতে হবে বা সরকারি চাকরি পেতে হবে বা চাকরি হারালে একটা হাবুতাস, কিন্তু নাচকে তো পেশা হিসাবে নিয়ে আপনি যেমন এগিয়ে চলেছেন, এরকম আমরা অনেক নৃত্যশিল্পীকেই দেখি যারা প্রথিতযশা হয়ে উঠেছে, নাচই তার জীবনের শেষ কথা। মমতা শঙ্কর, তনুশ্রী শঙ্কর, যাদের কথা আমরা বলছি, বা সুধা চন্দ্রনের কথা আপনি একটু আগে বললেন, তো সেই রকম ভাবে ভাবনার জন্য আপনি কি বার্তা দেবেন? ধৈর্য রাখতে বলবো, আর নিজের প্রতি একটা আস্থা রাখতে বলবো, আর নিজের প্রতি একটা বিশ্বাস আস্থা রাখতে বলবো। আপনাকে কর্পোরেট সেক্টরেই যান বা যেখানেই যান, একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, টার্গেটের মুখে পড়তে হবে, টার্গেট নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে। এমন নয় যে আপনি কোথাও যাচ্ছেন সেখানে যেটুকুনি কাজ দিচ্ছেন সেটুকুনি করছেন চলে আসছেন, এটা নয়, প্রত্যেকটা জায়গায় টার্গেট। চাকরির পরিকাঠামো পাল্টে গেছে। হ্যাঁ, এবার আমাদের নাচের ক্ষেত্রেও কিন্তু টার্গেট আছে অবশ্যই। নাচ, আমি যেহেতু নাচ গানটা মানে নাচটা নিয়েই করছি, আমি নাচটা নিয়েই বলবো যে টার্গেট আছে, অবশ্যই টার্গেট আছে। সেরকম এই একটা সময়ের পর আবার আনন্দ আছে। টার্গেট বলতে বোঝাতে চাইছি, ধরুন একজন কেউ টেলিকলার ডিপার্টমেন্টে জয়েন করেছে, তাকে দিনের মধ্যে 100টা ফোন কল করতেই হবে এবং তার মধ্যে থেকে কাস্টমার জেনারেট করতে হবে 5টা 6টা কি 4টে 5টা, এটা জেনারেট করতে হবে পার ডে। আমাদের ক্ষেত্রে যদি আমরা এটাকেই টার্গেট নিই, তাহলে আমাদের টার্গেটটা সেইভাবে এগোবে যে আমরা সেইভাবে কাউন্সিলিংটা করব, আমরা নাচটাকে শেখাচ্ছি সেইভাবে কাউন্সিলিং তৈরি করব। আমরা যাদেরকে শেখাচ্ছি, আপনি তো শুরুতেই আপনি 100 জন স্টুডেন্ট পাবেন না, আপনাকে খুব বেশি হলো 10 জন নিতে হবে, আর প্রত্যেকটাই দেখবেন একটার পর একটা সিঁড়িতে উঠতে থাকলে আপনি প্রত্যেকটা সিঁড়ি নিজের মতোই চলে আসবে। আমার কাছেও তাই হয়েছিল, আমি যখন শুরুটা করেছিলাম তখন আমি 2 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম। 2019 থেকে আবার আমি শুরু করি, সেটা নটরাজ নৃত্যালয় নাম দিয়ে, যেটা নটরাজ আমার হাজবেন্ড নাম দিয়েছে, সেখান থেকে শুরু করি। তখন আমার কাছে মাত্র 2 জন স্টুডেন্ট ছিল, আমি জনাই রোডে যেতাম শেখাতে 2 জন স্টুডেন্টের জন্য, তারা 150 টাকা মায়না দিত আমাকে। 150 টাকা করে 300 টাকা মায়না পেয়ে 250 টাকা আমি মানে ক্লাবকে আমি 250 টাকা দিচ্ছি যাতায়াতের খরচের কথা।
ছেড়েই দিচ্ছি। এই জায়গা, এটা ভালোবাসার জায়গা ছিল আমার। আচ্ছা, এবং এটা টার্গেট কেউ ছিল, তো আমার কোনো শিক্ষাকে একজন শিখছে, হ্যাঁ, এবার শিখে তো গড়ে এইটা উঠছে, টার্গেট এটা ছিল তো যে হলো ভালো ওখানে লাগে। আমি যে হ্যাঁ, একদমই তাই। দুজনকে যাচ্ছি, এই দুজন থেকে আমি যেন ওখানে 10 জন করতে পারি। যখন 10 জন হলো, এই 10 জন থেকে যেন আমি এটা 30 জন করতে পারি, এটা আমার টার্গেট ছিল। কেন, কিভাবে হবে টার্গেটটা? আপনি যেখানে কাজটা করছেন সেখানে আপনি ভালো করে করছেন, তো নাচটা আপনি ভালো করে শেখান। নিষ্ঠা থাকতে আপনার হবে। কাছে একটা স্টুডেন্ট থাকলে তাকে আপনার যে শিক্ষাটা সেটা পুরোটা দিয়ে শেখান। দেখুন ওই শিক্ষাটা শিখে আপনার বাচ্চা কোথাও পারফর্ম করলে পরে বা কোনো মঞ্চে গেলে পরে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে, ভালো নাচ করলে জিজ্ঞাসা করবে তোর মেয়েটা কোথায় নাচ শেখে বা তোর ছেলেটা কোথায় নাচ শেখে, বল না তাহলে আমার ছেলেটাকে তো বা নিজের মেয়েটাকে দেবো। শিক্ষাটাও বিস্তার করা হয়, যে যেটা শিখেছে আর শিখে ঘরের মধ্যে রেখে দিয়ে তো তার কোনো মানে হ্যাঁ, বিকাশ ঘটে না। একদম। সেই বিকাশ ওই তো জন্য ঘটানো যায়। একদম প্রথম বলবো আমি ধৈর্য। আর আমাদের নাচের জগতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে লং টাইম বেঁচে থাকা। মানে মরে গেলেই তো মরেই গেলাম, কিন্তু আমরা শিল্পীদের কিন্তু কোনো মৃত্যু নেই। একদমই তাই। এটা আমাকে হ্যাঁ, ভীষণ, শিল্পী থাকে না কিন্তু তার সৃষ্টি সৃষ্টি থেকে যায়। সবসময় এটা বলা যেমন আমাদের কাছে ভীষণ ক্রিয়েটিভ জগতের বলতে পারেন নটরাজ উদয় শঙ্কর মহাশয়। হুম। উদয় শঙ্কর মহাশয় কিন্তু আজ নেই, কিন্তু তার সৃষ্টিগুলো রয়ে গেছে, সব সব হয়ে গেছে এবং সবটা রয়ে গেছে। তার পরিবার বহন করেছেন এবং সেটাতে প্রচুর ছাত্রছাত্রী, প্রচুর প্রচুর। একদমই তাই। এইখানটাতে যদি আপনি মনে করেন, দেখুন আপনি একটা আইটি সেক্টরে জব করছেন বা কোনো একটা সরকারি জায়গায় জব করছেন, অনেকে সরকারি জায়গা থেকে কিছুদিন আগে আমরা শুনলাম ভীষণ ভাবে যে স্কুল টিচারের চাকরি চলে গেছে, এটা ভীষণ দুঃখজনক। 26,000 মেবি বোধ হয় চাকরি চলে গেছিল। আচ্ছা, এই 26,000-এর মধ্যে 26 জনও কি ছিল না ওখানে ভালো একজন শিল্পী হতে পারে, বা আমরা একটা ভালো নাচ গান আঁকা আবৃত্তির একটা স্কুল পেতে পারি? 26 জনও ছিল না, হয়তো ছিল, কিন্তু এরকম ভাবে তো আপনি যেভাবে ভাবছেন, হ্যাঁ, যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, অনেকেই তো ভাবে না। আশা করছি আমি যে ভাবনাটা নিয়ে এগোচ্ছি আমি আমার স্টুডেন্টদের মধ্যে দিয়ে যেতে পারবো এবং আপনাদের মাধ্যমে কিছুটা আমি বলতে পারবো, এবং যাতে করে ভবিষ্যতে তারা নাচটা নিয়ে একটু ভাবার চেষ্টা করে। আগামী দিনে মানে এই মুহূর্তে আপনি নাচ নিয়ে কি কোনো স্পেশাল কাজ করছেন? হ্যাঁ, আমি নাচ নিয়ে কিছু ন্যাশনাল প্রোগ্রাম করার চেষ্টা করছি, যেটি 2023 থেকেই শুরু করেছি। এবং এখন সেটি প্রথমে আমি শুরু করেছিলাম 70 জন শিল্পী দিয়ে। এখন মানে একদিনে পারফরমেন্স, একক শিল্পী ছিল 70 জন, আমার মনে আছে একদিনে আমার পারফর্ম করতে এসেছিল 2023 সালে 70 জন শিল্পী, কিন্তু সেটা এখন বেড়ে হয়েছে একদিনে 320 জন শিল্পী। একদিনে সকাল 9টা থেকে রাত 9টা অব্দি আমার যে কোনো ন্যাশনাল অনুষ্ঠানই চলে, সেখান থেকে আমরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছেলেমেয়েরা আসে। এবং আমি আমার রাজ্যের বাইরে গিয়েও কাজ করেছি, সিডিডি সাই মন্দিরে, সেখানেও আমি মানে বাইরের অনেক, অন্ধ্রপ্রদেশ থেকে এসছে, তামিলনাড়ু থেকে এসছে, কেরালা থেকে এসছে, তারা এসে পারফর্ম করেছে সিডিডি সাই মন্দিরে আমার তত্ত্বাবধানে। খুব প্রিয় নৃত্যশিল্পীকে? যদি এক কথায় ভরতনাট্যম জগতের যদি কাউকে বলতে হয়, তাহলে অবশ্যই আমাদের গুরুজি, গুরু খগেন্দ্রনাথ বর্মন অবশ্যই। আর যদি বর্তমান সময় বলতে হয়, ডক্টর অর্কদেব ভট্টাচার্য। যদি বর্তমান কোনো নৃত্যশিল্পী নাম নিতে হয়, আমি বলবো ডক্টর অর্কদেব ভট্টাচার্য। আর আমাদের সমসাময়িক যদি কোনো শিল্পীর নাম নিতে হয়, সেরকম অনেকে আছেন ভরতনাট্যম যারা প্রপার ওয়েতে ধরে রেখেছেন। যেমন মহুল মুখার্জি আছে, যিনি দূরদর্শনে দুর্গা হয়েছিলেন, তিনি ভীষণ প্রকৃত যশা একজন নৃত্যশিল্পী। মহুল মুখার্জি আমার পাশেই আছেন, মানে শেওড়াফুলিতে। আর একজন আছেন যিনি ভরতনাট্যমটাকে ঠিকঠাক ওয়েতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মধুরিমা চক্রবর্তী মুখার্জি, মিতা ঘোষ। এটা আমাদের এখানকার বলবো। কলকাতার মধ্যেও ভরতনাট্যম নিয়ে অনেকেই এগোচ্ছেন, যেমন রাহুল দেব মন্ডল, যিনি সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার পেয়েছেন। রাহুল দা আমাদের, তিনি এখন আরবিওতে রয়েছেন লেকচারার হিসেবে। তিনিও আমাদের মানে একজন ইন্সপায়ার। উনি তো নাচটাকে আধ্যাত্মিক জগতের কাছে নিয়ে গেছেন। মানে ওনার কাছে বলতে গেলে আমরা ওনার থেকে যে আমরা শিক্ষাটা পাচ্ছি, সেটা হচ্ছে নাচটাকে আমরা ঠিক কোন জায়গায় নিয়ে যেতে পারি, আমরা নৃত্য শিল্পী হয়ে আমরা ঠিক কোন জায়গায় যেতে পারি।
ওনার কাছ থেকে আমরা এটা শিক্ষাটা পাচ্ছি। হ্যাঁ, আমি ওনার কাছে কোনোদিন শিখিনি বা এখনো শিখতে পারি না, কিন্তু ওনার ভিডিওগুলো আমি ভীষণ ভাবে ফলো করি, যে ওনারা কিভাবে শেখাচ্ছেন, কি কি কাজ করছেন, কোথায় কোথায় যাচ্ছেন, কতটা তাকাচ্ছেন। একটা একটা ভিডিও করতে গেলে তো দেখাই হয় যে উনি ঠিক কতটা, মানে কর্নারে ঠিক কতটা তাকানো দরকার, এই কর্নারে ঠিক কতটা তাকানো দরকার, উপরে মানে আধমুখা করছি, ঊর্ধ্বমুখা করছি, কতটা আমাদের দরকার তাকানো, আমরা এটা দেখতে পাচ্ছি। মানে এই জ্ঞানগুলোর খুবই দরকার। খুব ভালো লাগলো দিদি, আপনার সাথে অনেক আলোচনা হলো এবং আমার মনে হয় যারা এই আলোচনা গল্পটা শুনবেন, অনেকটা তথ্য সমৃদ্ধ আছে, অনেক কিছুই বার্তা দিদি দিয়েছেন। তো নাচকে নিয়ে সংস্কৃতি জগতে কিভাবে এগিয়ে চলা যায় তারও একটা বড় কথা বললেন, খুব ভালো লাগলো। অনেকটা সময় আমরা খুব সুন্দর একটা নৃত্য শৈলী নিয়ে মানে নৃত্যকে নিয়ে আলোচনা করলাম। তো সময় যখন কোথাও তো বেঁধে দেয়, একটা সময় তো শেষের দিকে পৌঁছতে হয়। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে, আবার একজন অতিথিকে নিয়ে আসবো, তার সাথে অন্যরকম বিষয় নিয়ে গল্প করবো। আজ এই পর্যন্তই, নমস্কার।